আমরা তাহলে আজকে শুরু করব চ্যাপ্টার 3। চ্যাপ্টার 3 হচ্ছে এররস ইন সার্ভেইং। আমরা সার্ভেইং যে করি, সার্ভেইং এ আমরা বিভিন্ন পদ্ধতিতে সার্ভেইং করে থাকি। তো সার্ভেইং এর কাজগুলা করার সময় আমাদের এরর দেখা দেয়। বিভিন্ন ধরনের এরর হতে পারে। সেটা হতে পারে আমাদের মেজারমেন্ট করার ক্ষেত্রে, কোনো অ্যাঙ্গেল মেজারমেন্ট করার ক্ষেত্রে, কোনো ডিস্টেন্স মেজারমেন্ট করার ক্ষেত্রে, কোনো লেন্থ মেজারমেন্ট করার ক্ষেত্রে। তো এই যে এরর গুলা হয় সেগুলো আসলে কিভাবে আসলে হ্যান্ডেল করা যায় বা এরর গুলা কিভাবে আসলে ধরা পড়ে, এই জিনিসগুলা নিয়েই বেসিক্যালি আমাদের এই ওভারঅল চ্যাপ্টারটা। তো এখানে আমরা প্রথমে দেখি, যদি ডেফিনিশন এর কথা বলি, যে ডেফিনিশনের মধ্যে অলরেডি আমি বলে দিয়েছি যে সার্ভিং এর কাজের মেজারমেন্টের মধ্যে যে ধরনের মেজারমেন্টের ভুলগুলা হয় বা এরর গুলা হয় সেগুলাকে আমরা বলবো আসলে এররস ইন সার্ভিং। অবজারভেশন কি? সার্ভেইং অবজারভেশন হচ্ছে গিয়ে সাধারণত নিউমেরিক্যাল ভ্যালু অফ এ কোয়ান্টিটি মেজার্ড ইন দ্য ফিল্ড। যে কোনো একটা মেজারমেন্ট ফিল্ডে আমরা যখন করি তখন আমরা একটা নিউমেরিক্যাল ভ্যালু পাই, যে এটার লেন্থ কত, এটার উইডথ কত। ঠিক আছে? তো when the magnitude of a measured quantity is taken directly in the field, the observation is known as the direct observation. যখন আমি কোনো একটা অবজারভেশন বা একটা মেজারমেন্ট ডিরেক্টলি ফিল্ডে নিয়ে নিচ্ছি তখন সেটাকে আমি বলবো ডিরেক্ট অবজারভেশন। সেটা হতে পারে মেজারিং অ্যান অ্যাঙ্গেল বাই এ থিওডোলাইট অর মেজারিং দ্য লেন্থ বাই এ চেইন ইন দ্য ফিল্ড। একটা থিওডোলাইট দিয়ে যদি আমি কোনো, থিওডোলাইট হচ্ছে একটা সার্ভেইং টুলস যেটা দিয়ে হচ্ছে গিয়ে কোনো একটা অ্যাঙ্গেল মেজারমেন্ট করা হয়। যদি আমরা কোনো অ্যাঙ্গেল মেজারমেন্ট করি ফিল্ডে, বা কোনো একটা লাইন বা লাইনের লেন্থ মেজারমেন্ট করি চেইন দিয়ে ফিল্ডে, তখন সেই ধরনের মেজারমেন্ট গুলাকে বলা হয় ডিরেক্ট মেজারমেন্ট। আর ইনডিরেক্ট অবজারভেশন কোনগুলো আসলে, তাহলে এটা সরি ডিরেক্ট অবজারভেশন আর কি। Indirect observation কোনগুলো? when the magnitude of the measured quantity is not taken in the field but calculated from other measurement, the observation is said to be an indirect observation. যদি এরকম হয় যে আমরা ফিল্ডে সরাসরি ওই জিনিসটার মেজারমেন্ট নিচ্ছি না, কিন্তু তার পারিপার্শ্বিক অবস্থানের সাপেক্ষে অন্য কোনো কিছু থেকে আমরা তার ক্যালকুলেট করে তার মেজারমেন্টটা পাচ্ছি, তখন সেই ধরনের মেজারমেন্টকে আমরা বলবো ইনডিরেক্ট অবজারভেশন। যেমন হাইট অফ এ টাওয়ার, কোন একটা টাওয়ারের হাইট বের করা। ঠিক আছে? এটা ধরো আমরা ক্যালকুলেট করে বের করব, সো এটা আমরা বলতে পারি ইনডিরেক্ট অবজারভেশন। তো এর নেক্সট আমাদের হচ্ছে গিয়ে কিছু কোয়ান্টিটিস আছে যেগুলো হচ্ছে একটা একটার উপর নির্ভরশীল হতে পারে, আবার কোনোটা হচ্ছে গিয়ে স্বনির্ভর হতে পারে। সেটা কিরকম? এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট এন্ড ডিপেন্ডেন্ট কোয়ান্টিটিস। A quantity is said to be independent when its value does not depend upon any other quantity. যখন কোনো কিছুর কোয়ান্টিটি অন্য একটা কোয়ান্টিটির উপর বা প্যারামিটারের উপর ডিপেন্ড না করে তখন সেটা হচ্ছে গিয়ে কি ইন্ডিপেন্ডেন্ট। এটা কোনো রিলেশনশিপ বেয়ার করে না উইথ এনি আদার কোয়ান্টিটি। অন্য কোনো কোয়ান্টিটির সাথে এটা কোনো রিলেশন ক্যারি করবে না। দ্যাট মিনস আমি বলতে পারি, যদি একটা এক্সাম্পল দিই, দ্য এলিভেশন অফ এ পয়েন্ট অর দ্য লেংথ অফ এ লাইন। একটা লাইনের লেংথ কিন্তু কোনো কিছুর উপর নির্ভর করে না। সাপোজ ধরো আমার সামনে যে মোবাইল ফোনটা আছে বা কম্পিউটার স্ক্রিনটা আছে, সেটা লেংথ বা উইডথ বের করা কারো উপর ডিপেন্ড করার দরকার নাই। কিন্তু আমি যদি বলি যে এখানে একটা পিডিএফ পাওয়ার পয়েন্ট স্লাইড আমি ওপেন করবো বা একটা পিডিএফ ফাইল আমি ওপেন করবো, তার মানে এটা কি তখন নির্ভর করবে কার উপর, যে এটার কনফিগারেশনের সাথে এইটা আসলে সাপোর্ট করবে কিনা। ঠিক আছে? তো সেই ধরনের জিনিসগুলো আসলে কি আমরা বলবো যে ডিপেন্ডেন্ট কোয়ান্টিটিস। আর যেটা নির্ভর করছে না সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট কোয়ান্টিটিস। The quantity is said to be dependent when its value bears certain relation with the value of other quantities. That means the angle of a triangle. সাপোজ ধরো আমি ট্রায়াঙ্গেলের লেংথ জানি, লেংথ বের করেছি, লেংথ তো কোনো কিছুর উপর ডিপেন্ড করলো না, কিন্তু ধরো আমি অ্যাঙ্গেল বের করতে চাই, অ্যাঙ্গেলটা কিন্তু লেংথের উপর ডিপেন্ড করে, তাই না? সো সেই ক্ষেত্রে আমার অ্যাঙ্গেল হয়ে যাবে ডিপেন্ডেন্ট কোয়ান্টিটিস, আর লাইন হয়ে যাবে বা লেংথ হয়ে যাবে কি বলো, ইন্ডিপেন্ডেন্ট কোয়ান্টিটিস। সাপোজ ধরো এই যে এরকম আমরা তিনটা কোণের সমন্বয়ে জানি হচ্ছে 180 ডিগ্রি হয় একটা ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে। তো এ আর বি এর মান চেঞ্জ হলে সি এর মান চেঞ্জ হবে, বা বি এর মান চেঞ্জ হলে এ সি এর মান চেঞ্জ হবে। সো এই কোণগুলো হচ্ছে কি আমার
ডিপেন্ডেন্ট প্যারামিটার বা ডিপেন্ডেন্ট কোয়ান্টিটিস। আচ্ছা, নেক্সট হচ্ছে কি ওয়েট অফ দ্য অবজারভেশন। ওয়েট অফ দ্য অবজারভেশনটা কি? The weight of observation is a factor depending on the importance attached to the observation. এখানে আসলে কতটা ইম্পর্টেন্ট এটা আসলে বোঝানোর জন্য যে প্যারামিটারটা বা ফ্যাক্টরটা ইউজ করা সেটাকে বলা হচ্ছে ওয়েট অফ অ্যান অবজারভেশন। It actually gives an indication of the precision and trustworthiness of the observation when making a comparison between several quantities of different oath. এটা হচ্ছে কি যে এটা আসলে একটা ইন্ডিকেশন দেয় বা একটা প্রিসিশন দেয় কিসের, যে আসলে এই অবজারভেশনটা ট্রাস্টওয়ার্দি বা এইটা আসলে একটা ডিসিশন মেক করার ক্ষেত্রে অন্য প্যারামিটারের মধ্যে একটা কি কম্পারিজন বা ডিফারেন্স শো করতে পারে। ঠিক আছে। আচ্ছা, নেক্সট একটা কোয়ান্টিটি আছে হচ্ছে, সেটা হচ্ছে ট্রু ভ্যালু অফ এ কোয়ান্টিটি। কোন একটা কোয়ান্টিটির ট্রু ভ্যালু বলতে আসলে আমরা কি বুঝি? The value of a quantity which is absolutely free from any error is called the true value. যখন কোনো ভ্যালু হচ্ছে গিয়ে কোনো একটা প্যারামিটারের কোয়ান্টিটি বা ভ্যালু হচ্ছে গিয়ে কি হবে না, যে কোনো ধরনের এরর থেকে মুক্ত, তখন আমরা সেটাকে বলবো যে এটা একটা ট্রু ভ্যালু। ইট ক্যান নেভার বি ফাইন্ড আউট and the true value of a quantity is indeterminate. এটা আসলে সাধারণত পাওয়া খুবই অনেক সময় ইম্পসিবল হয়ে যায়, কারণ আসলে কোন না কোনো এরর আসলে সামান্য মাত্র এরর কিন্তু থেকেই যায়, মাইনর এরর থেকেই যায়। এবং এই ট্রু ভ্যালু অফ এ কোয়ান্টিটি ইজ ইনডিটারমিনেট, এটা আসলে নির্ণয় করা পসিবল না। ঠিক আছে। আচ্ছা, অবজার্ভ ভ্যালু অফ এ কোয়ান্টিটিটা কি? অবজার্ভ ভ্যালু অফ এ কোয়ান্টিটি হচ্ছে যেই ভ্যালুটা আমি ফিল্ড থেকে মেজারমেন্ট করে পাচ্ছি। ঠিক আছে, আফটার অ্যাপ্লাইং কারেকশন ফর অল দ্য এরর রিলেটেড টু দ্য অবজারভেশন ইজ কল্ড দ্য অবজার্ভ ভ্যালু। সব ধরনের কারেকশন অ্যাপ্লাই করার পরে আমি যেই ভ্যালুটা পাচ্ছি সেটাকে আসলে আমি বলতে পারি কি অবজার্ভ ভ্যালু, অবশ্যই ফিল্ড থেকে। আচ্ছা, নেক্সট হচ্ছে মোস্ট প্রবাবল ভ্যালু অফ এ কোয়ান্টিটি। এটা আসলে which is most likely to be true value than any other values. This is most likely to be free but not likely to be absolutely free from error. এটা মনে হয় যে এটা আসলে এরর ফ্রি, বাট অ্যাবসলিউটলি আসলে এরর ফ্রি না, এখানে কিছুটা এরর থেকেই যায়। সো সেটাকে বলা হয় মোস্ট প্রবাবল ভ্যালু অফ কোয়ান্টিটি। এটাকে আমরা একটা রেশিওর মাধ্যমে, ওয়েটেড রেশিওর মাধ্যমে রিপ্রেজেন্ট করি। সেটা হচ্ছে কি the most probable value is the weighted arithmetic mean. That means summation of weighted ভ্যালু ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে সামেশন অফ ডাব্লিউ। এখানে হচ্ছে গিয়ে এক্স দিয়ে বোঝানো হচ্ছে অবজার্ভ ভ্যালু, ডাব্লিউ দিয়ে বোঝানো হচ্ছে ওয়েট অফ অবজারভেশন। তো ডাব্লিউ আর এক্স এর মাল্টিপ্লিকেশন এর সামেশন কে যদি আমরা সামেশন অফ ডাব্লিউ দিয়ে ডিভাইড করি, তাহলে আমরা যেটা পাবো সেটাকে আমরা বলতে পারি মোস্ট প্রবাবল ভ্যালু অফ এ কোয়ান্টিটি। আচ্ছা, এখানে আমরা একটা এক্সাম্পল দিতে পারি যে এখানে তিনটা অ্যাঙ্গেল আছে, তাদের ওয়েট আমি এরকম বলে দিচ্ছি 2, 3, 4। তো এদের মোস্ট প্রবাবল ভ্যালু আমরা যদি বের করতে চাই কিভাবে পাবো? প্রত্যেকটার অ্যাঙ্গেলকে তার ওয়েট দিয়ে গুণ করে ডিভাইড বাই টোটাল ওয়েটের সামেশন করলে আমরা কি পাবো? মোস্ট প্রবাবল ভ্যালু অফ দ্য অ্যাঙ্গেল পেয়ে যাব। ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে গিয়ে accuracy and precision. Accuracy is the degree of perfection obtained, while precision is the degree of perfection used in the instrument, the methods and observation and the observations. Accuracy হচ্ছে ডিগ্রি অফ পারফেকশন, কতটুকু আমি অবটেইন করতে পারছি বা অ্যাচিভ করতে পারছি। সেখানে প্রিসিশনটা হচ্ছে কি ডিগ্রি অফ পারফেকশন ইউজড ইন দ্য ইনস্ট্রুমেন্ট, আমি ইনস্ট্রুমেন্টে কতটা ডিগ্রি অফ পারফেকশন ইউজ করেছি, আর আমি ডিগ্রি অফ পারফেকশন কতটা অ্যাচিভ করতে পারছি, এই দুইটাকে বলা হচ্ছে প্রিসিশন এন্ড অ্যাকুরেসি। তো অ্যাকুরেসি ডিপেন্ড করে কিসের উপর? প্রিসাইজ ইনস্ট্রুমেন্টের উপর, প্রিসাইজ মেথডের উপর, আর গুড প্ল্যানিং এর উপর। তো তুমি যদি কোনো একটা জায়গায় প্রিসাইজ ইনস্ট্রুমেন্ট বা হচ্ছে পারফেক্ট হওয়ার যে ইনস্ট্রুমেন্ট গুলা সেইগুলা ইউজ না করো, প্রিসাইজ মেথড ইউজ না করো, গুড প্ল্যানিং না করো, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তোমার পারফেকশন, ডিগ্রি অফ পারফেকশন অবটেইন যেটা আসবে সেটা কিন্তু ওই লেভেলে আসবে না যেই লেভেলে আসার কথা ছিল বা যেই লেভেলে তুমি চাচ্ছ।
আচ্ছা, নেক্সট হচ্ছে এরর অ্যান্ড ডিসক্রিপেন্সি। Error in a measured quantity may be defined as the difference between the observed and true values of that quantity. ধরো আমি একটা লাইনের লেন্থ জানি 20 মিটার, আমি এটা মেজারমেন্ট করে দেখলাম যে এটা আসছে হচ্ছে 20.01 মিটার, তাহলে 01 মিটারটা কি তার থেকে এক্সট্রা আসছে না, তাহলে এটাই হচ্ছে আমার এরর। তাহলে এটা আমি এটা বের করবো কেমনে, আমার ট্রু লেন্থটা থেকে ওই মেজার্ড লেন্থটা যদি বাদ দিয়ে দেয় তাহলে কিন্তু আমি এই অংশটা পেয়ে যাব। এটাই হচ্ছে কি আমার এরর। আর ডিসক্রিপেন্সি হচ্ছে ইজ দ্য অবজার্ভ ডিফারেন্স বিটুইন two like measurement, each of which may contain an error. ঠিক আছে, L1 is the length of the line in the first measurement, L2 is the length of the line in the second measurement. The discrepancy is L1 minus L2. A discrepancy is not an error. It may be small, yet the error may be great if each of the two measurement contain error may be large. এটা হচ্ছে গিয়ে যে আমি একটা লাইন প্রথমে মেজার করলাম, মেজারমেন্ট করার পর আমি লাইনটার লেন্থ পেলাম 10 ফিট, পরের বার মেজারমেন্ট করে দেখলাম 10.2 ফিট বা 10.1 ফিট। একই লাইন আমি দুইবার মেজারমেন্ট করে দুই রকম রেজাল্ট পেলাম, তখন আসলে এটাকে আমি বলবো ডিসক্রিপেন্সি। এটা আসলে কোনো এরর না, আসলে এটা আসলে হচ্ছে গিয়ে কি দুইটা মেজারমেন্টের মধ্যে আমার এরর কন্টেন্ট করতেছে। এটা কি করতেছে, মেজারমেন্টের মধ্যে এরর কন্টেন্ট করতেছে। আমার ওই লেন্থটাই কিন্তু এরর নাই, ঠিক আছে, লেন্থটাতে কোনো এরর নাই, কিন্তু আমার মেজারমেন্টের মধ্যে এরর আছে, এই জন্য আমার এই লেন্থটা কি আসতেছে, ডিফারেন্স আসতেছে। এটা হচ্ছে ডিসক্রিপেন্সি। আচ্ছা, এখন আমি দেখবো যে সোর্স অফ এররস আসলে কি কি হতে পারে। সোর্স অফ এরর সাধারণত তিন ধরনের সোর্স হতে পারে। নাম্বার 1 হচ্ছে ইনস্ট্রুমেন্টাল, নাম্বার 2 হচ্ছে পার্সোনাল, নাম্বার 3 হচ্ছে ন্যাচারাল। ইনস্ট্রুমেন্টাল এরর গুলার মধ্যে আসলে বোঝা যাচ্ছে যে এটা ইনস্ট্রুমেন্ট রিলেটেড যদি কোনো প্রবলেম থাকে, সেই প্রবলেমের জন্য যে এরর গুলো আমরা পাচ্ছি, তাহলে এটাকে আমরা বলবো কি, সেই এরর গুলাকে আমরা বলবো ইনস্ট্রুমেন্টাল এরর। লাইক এরর মে অ্যারাইজ ডিউ টু ইমপারফেকশন অফ অর ফল্টি অ্যাডজাস্টমেন্ট অফ দ্য ইনস্ট্রুমেন্ট with which the measurement is being taken. For example, a tape may be too long or an angle measuring instrument may be out of adjustment. Such errors are known as instrumental error. So হতে পারে একটা টেপটা অনেক বেশি লম্বা বা অ্যাঙ্গেল অফ মেজারিং ইনস্ট্রুমেন্টটা অ্যাডজাস্টমেন্ট করা পসিবল হচ্ছে না, তখন সেই ক্ষেত্রে আমাদের যে মেজারমেন্টের এরর হয় সেটা হচ্ছে ইনস্ট্রুমেন্টাল এরর। পার্সোনাল এররটা কি, এরর মে বি অ্যারাইজ ডিউ টু want of perfection of human sight in observing and of touch in manipulating instrument. তুমি যে ইনস্ট্রুমেন্টটা ধরে মেজারমেন্টটা করছো বা তুমি যে ভিজুয়ালাইজ করছো কোন একটা জায়গায়, তখন এই যে তোমার দেখার জন্য কোনো ভুল হচ্ছে কিনা বা তোমার এই ইনস্ট্রুমেন্টটা ক্যারি করার মাধ্যমে কোনো ভুল হচ্ছে কিনা, মানে তোমার নিজস্ব কারণে কোনো এরর হচ্ছে কিনা, সেটাই আসলে হচ্ছে পার্সোনাল এরর বলে বলা হচ্ছে। ফর এক্সাম্পল, error may be there in taking the level reading or reading an angle on the circle of a theodolite. তুমি একটা জায়গার রিডিং লেভেল করতেছো, লেভেল রিডিংটা নিতে চাচ্ছ, সেখানে তোমার ভুল হতে পারে। অথবা তুমি একটা থিওডোলাইটের মাধ্যমে কোন একটা অ্যাঙ্গেল বা সার্কেলের অ্যাঙ্গেল বের করতে চাচ্ছ, তখন তোমার ভুল হতে পারে। এই ধরনের ভুলগুলো হচ্ছে কি পার্সোনাল এরর। এবার আসি ন্যাচারাল এরর গুলা কোনগুলা। Error may also be due to variations in natural phenomena. Natural phenomena গুলো কি কি? Suppose temperature, humidity, gravity, wind, refraction, and magnetic declination. এখন ধরো আমি একটা চেন দিয়ে একটা জায়গায় মেজার করছি, এখন সেটা সিজনটা যদি হয়, টেম্পারেচারটা অনেক অনেক বেশি ওয়ার্ম থাকে, তখন এক রকমের ইনস্ট্রুমেন্টাল বিহেভিয়ার আমরা পাবো। অথবা যদি অনেক বেশি হিউমিডিটি থাকে বা অনেক বেশি উইন্ড থাকে, এই ধরনের ন্যাচারাল সিস্টেমের যে এররের কারণে আমার এররটা হচ্ছে, সেটাকে আমরা বলবো ন্যাচারাল এরর। ইফ দে আর নট প্রপারলি অবজার্ভ while taking measurement, the result will be incorrect. For example, a tape may be 20 meters at 20 degrees Celsius, but its length will change if the field temperature is different. এই যে দেখছো, আমি এটা বললাম টেপের কথা বা চেনের কথা, যে এটা এক ধরনের টেম্পারেচারে যে রেজাল্ট দিবে, অন্য টেম্পারেচারে কি এটা কিন্তু ডিফারেন্ট রেজাল্ট দিতে পারে। সো সেই ক্ষেত্রে আমার কি হতে পারে, এরর আসতে পারে। এই ধরনের এরর গুলাকে আমরা বলবো হচ্ছে গিয়ে সোর্স অফ ন্যাচারাল সোর্স অফ এরর, ঠিক আছে। আচ্ছা, নেক্সট আমরা দেখবো হচ্ছে কাইন্ডস অফ এরর। কাইন্ডস অফ এরর গুলো আবার ক্লাসিফিকেশন করা যায় বিভিন্ন ভাবে। একটা হচ্ছে মিস্টেকস,
নেক্সট হচ্ছে অ্যাক্সিডেন্টাল এরর্স, থার্ড হচ্ছে সিস্টেমেটিক অর কিউমুলেটিভ এরর্স, ফোর্থ হচ্ছে কম্পেনসেটিং এরর্স। এই তো। আচ্ছা, তাহলে আমরা প্রথমে মিস্টেকস দিয়ে শুরু করি। মিস্টেকস আর errors which are arise from inattention, inexperience, carelessness and poor judgment or confusion in the mind of observer। একজনকে আমি পাঠালাম যে অন্যমনস্ক হয়ে আছে, যার আগে কোনো অভিজ্ঞতা নেই, বা যে আসলে কেয়ারফুলি কোনো কাজ করে না, খামখেয়ালিপনা করে, বা যার জাজমেন্ট করার সমস্যা আছে, জাজমেন্ট করতে পারে না, কিংবা কনফিউজ থাকে সব ব্যাপারে। সো সেই এই যে তার নিজস্ব কনফিউশন বা অ্যাটেনশন, এইগুলোর কারণে যে এরর গুলা হতে পারে, সেটাকে আমরা বলি মিস্টেকস, যে মিস্টেকস হয়ে গেছে, ছোটখাটো মিস্টেকস হয়ে গেছে। দে ডু নট ফলো এনি ম্যাথমেটিক্যাল রুল, ল অফ প্রবাবিলিটি এন্ড মে বি লার্জ অর স্মল, পজিটিভ অর নেগেটিভ। এই ধরনের মিস্টেকস গুলা বা ভুলগুলা হচ্ছে গিয়ে কি হতে পারে, আমার ল এর ভুল করার কারণে হতে পারে, বা প্রবাবিলিটি অফ ম্যাথমেটিক্যাল রুলস এর ভুলের কারণে হতে পারে। এটা স্মলও হতে পারে, লার্জ হতে পারে, পজিটিভ অথবা নেগেটিভ হতে পারে। দে ক্যান নট বি মেজার্ড, এটা আসলে ওইভাবে করে মেজার্ড করা যায় না। However, they are detected by repeating the whole operation। এটা আসলে ধরা পড়ে কখন, যখন পুরো প্রসেসটা আরেকজন এসে অপারেট করবে বা করবে, তখন দেখা যেতে পারে। আদারওয়াইজ যে ভুলভাবে কাজটা করছে বা যার অভিজ্ঞতা নাই বা যে কেয়ারফুল না, কনফিউজ, সে তো পুরাটা হোল প্রসেসেই কনফিউজ থাকবে বা কাজটা ঠিকভাবে করবে না। ঠিক আছে, সো এটা আসলে ইফেক্ট করবে কি আমার ফাইনাল আউটকামে বা ফাইনাল রেজাল্টকে ইফেক্ট করবে। ঠিক আছে, হেন্স এভরি ভ্যালু টু বি রেকর্ডেড ইন দ্য ফিল্ড মাস্ট বি চেকড বাই সাম ইন্ডিপেন্ডেন্ট ফিল্ড অবজারভেশন। ঠিক আছে, এটা কি হতে পারে, ইন্ডিপেন্ডেন্ট ফিল্ড অবজারভেশনের মাধ্যমে এটাকে চেক করা যেতে পারে। আচ্ছা, সেই ক্ষেত্রে কি কি হতে পারে দেখো, এরোনিয়াস রিডিং হতে পারে, কাউন্টিং 8 to 3, সাপোজ ধরো আমরা কোন একটা কিছু কাউন্ট করাতে ভুল হতে পারে, রেকর্ড করাতে ভুল হতে পারে, ফরগেটিং ওয়ান চেইন লাইন, আমি একটা চেইন লাইন রেকর্ড করছিলাম, তারপর এটা মেজারমেন্ট করছি, আমি লিখতে লিখতে ভুলে গেছি আগেরটা কি, ঠিক আছে, আগেরটা আমার লিখা হয়নি, তখন ভুল হতে পারে। মেকিং মিস্টেকস ইন ইউজিং এ ক্যালকুলেটর, একটা ক্যালকুলেটর ইউজ করার ক্ষেত্রে কি হতে পারে, মিস্টেকস হতে পারে। আচ্ছা, নেক্সট আমরা দেখবো হচ্ছে অ্যাক্সিডেন্টাল এরর কি। অ্যাক্সিডেন্টাল এরর হচ্ছে গিয়ে these are due to unavoidable circumstances like variation in atmospheric condition which are entirely beyond the control of the observer। যেটা হচ্ছে কি অবজারভারের কন্ট্রোলের বাইরে, সেই এন্টায়ার সার্কামস্টেন্স বা আনঅ্যাভয়েডেবল সার্কামস্টেন্সকে আমরা বলতেছি অ্যাক্সিডেন্টাল এরর। Errors due to the imperfection in measuring instruments and even imperfection of eyesight falls in this category। এটা আসলে কি হতে পারে, আমার ইনস্ট্রুমেন্ট মেজার ইমপারফেকশন থাকতে পারে মেজারিং ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে, আবার আমার আইসাইট প্রবলেম থাকতে পারে, যেটা আমি আসলে ঠিকভাবে মেজার করতে পারছি না বা দেখতে পাচ্ছি না। দে মে বি পজিটিভ অর নেগেটিভ অর মে চেঞ্জ সাইন, দে ক্যান নট বি অ্যাকাউন্টেড ফর। এটা আসলে কি কোনো কিছুর জন্য আমি ফিক্স ভাবে বলতে পারি না যে এটার জন্য এররটা আসছে। ঠিক আছে, আচ্ছা, নেক্সট হচ্ছে কি সিস্টেমেটিক অর কিউমুলেটিভ এররস। এটা আবার কি, এটা হচ্ছে এমন একটা এরর যে এররটা আসলে আন্ডার দ্য সেম কন্ডিশন উইল অলওয়েজ বি অফ সেম সাইজ এন্ড সাইন। A systematic error always follows some definite mathematical or physical law and correction can be determined and applied. Such errors are of constant character and are regarded as positive or negative according as they make the result great or small. Their effect is therefore cumulative. এটা আসলে কি হতে পারে, এটা আসলে একটা সিস্টেমের মধ্যে যে এররটা হয়, সিস্টেমেটিক এরর বা কিউমুলেটিভ এরর বলতে আমরা যেটা বুঝি, যে এখানে কিছু ম্যাথমেটিক্যাল আর ফিজিক্যাল ল থাকবে, কারেকশনটা ডিটারমাইন করা যাবে যেখান থেকে, আর এখানে এররটা হতে পারে ক্যারেক্টার এরর হতে পারে, পজিটিভ নেগেটিভ এরর হতে পারে, তারপরে রেজাল্টটা ছোট বড় আসতে পারে। এই সবগুলোর সাম আপ করলে আমরা আসলে বলতে পারি যে কিউমুলেটিভ এরর এগুলা। ঠিক আছে, ফর এক্সাম্পল, ইফ এ টেপ ইজ 3 সেন্টিমিটার শর্ট, ইফ ইট ইজ স্ট্রেচ এন টাইমস, যদি কোন একটা টেপের লেন্থ কিছু পরিমাণ শর্ট হয় বা কিছু পরিমাণ এলংগেটেড হয়, দ্য টোটাল এরর ইন দ্য মেজারমেন্ট অফ দ্য লেন্থ উইল বি পি ইনটু এন। তাহলে এই দুইটার গুণফলে যে লেন্থটা পাওয়া যাবে সেটা হচ্ছে আমার টোটাল এরর। ঠিক আছে, এখন আসি আমরা এই এরর গুলা
কিভাবে আসলে পেতে পাই, মানে কি কারণে এরর গুলো অ্যারাইজ করে, সেটা কি ভ্যারিয়েশন অফ টেম্পারেচার, হিউমিডিটি, প্রেসার, কারেন্ট ভেলোসিটি, কার্ভেচার, রিফ্লেকশন এক্সেট্রা। মানে ওই ন্যাচারাল এরর গুলার মতো অ্যাকচুয়ালি, ন্যাচারাল সোর্সের যে এরর গুলা সেগুলো এখানে থাকবে। ফল্টি সেটিং অর ইমপ্রপার লেভেলিং অফ দ্য ইনস্ট্রুমেন্ট and personal vision of an individual, improper setting বা faulty setting বা faulty leveling বা improper leveling of instrument, অথবা পার্সোনাল ভিশন, ইন্ডিভিজুয়াল পার্সোনাল ভিশন প্রবলেম থাকলে তাহলে হচ্ছে কি আমার এই সিস্টেমেটিক এরর গুলো অ্যারাইজ করে। এগুলো আবার কিছু এক্সাম্পল আমরা যদি দেখাতে চাই দেখাতে পারি, যে faulty alignment of a line, an instrument is not leveled properly, যদি অ্যালাইনমেন্ট কোন একটা লাইনের অ্যালাইনমেন্ট ফল্টি থাকে বা ইনস্ট্রুমেন্টটা যদি ঠিকভাবে লেভেলিং করা না হয়, ইনস্ট্রুমেন্টটা যদি অ্যাডজাস্টেড করা না হয় প্রপারলি, তাহলে কিন্তু আমার এই ধরনের প্রবলেমগুলা বা এররগুলা অ্যারাইজ করে। আনডিটেক্টেড, যদি ডিটেক্ট করা না যায়, সিস্টেম এরর্স আর ভেরি সিরিয়াস। Therefore, all serving equipment must be designed and used so that whenever possible systematic error will be automatically eliminated. এমন ভাবে আসলে এই জন্য আমাদের ইনস্ট্রুমেন্ট গুলাকে ডিজাইন করতে হয় বা এক্সিকিউট করে বানানো হয় যাতে সিস্টেমেটিক এরর গুলো অটোমেটিক্যালি বাদ দেওয়া যায়। All systematic error that can be surely eliminated by this means must be evaluated and their relationship to the condition that cause them must be determined. এটাকে এমন ভাবে ইলিমিনেট করতে হবে যাতে এটাকে ইভ্যালুয়েট করা পসিবল হয় এবং এটার মধ্যে একটা রিলেশনশিপ বিল্ড আপ করা হয় যে কতটা পরিমাণ পর্যন্ত আমার এরর এটার মধ্যে আমি অ্যালাউ করব সেটা ডিটারমাইন করা সম্ভব বা ডিটারমাইন করা যায়। নেক্সট হচ্ছে কি কম্পেনসেটিং এরর। কম্পেনসেটিং এরর কি? দিস টাইপ অফ এরর টেন্ড টু অকার ইন বোথ ডিরেকশন। এই ধরনের এররটা আসলে বোথ ডিরেকশনে হতে পারে। দ্য এরর may sometimes tend to be positive and sometimes negative, thereby compensating error each other. এররটা কি হতে পারে? পজিটিভ হতে পারে বা এররটা হতে পারে নেগেটিভ। তো এই জন্য কি হতে পারে? they tend sometimes in one direction and sometimes in other. এটা কখনো একমুখী কখনো দ্বিমুখী বা বহুমুখী হতে পারে, এটা কখনো বড় হতে পারে বা ছোট হতে পারে। কি কি এক্সাম্পল আমরা এটা দিতে পারি? দ্য ডিসক্রিপেন্সি বিটুইন চেইন এন্ড টেপ মেজারমেন্ট when both are used simultaneously, তখন এটাকে আমরা বলতে পারি কম্পেনসেটিং এরর। inaccuracy in marking chain length on the ground, inaccurate centering, inaccurate bisection of the object of an object, এই ধরনের এরর গুলাকে আমরা বলতে পারি কম্পেনসেটিং এরর। disobey the law of chance and therefore must be handled according to the mathematical law of probability, এটা mathematical law of probability মেনটেন করে চলে। আর এখানে হচ্ছে কি আমার কিছু কিছু জিনিস যেগুলো আসলে আমি ওয়ান ডাইমেনশনালি বা এক ডিরেকশনে বা বোথ ডিরেকশনে কাউন্ট করব কিনা সেটাও এখানে আসলে একটা ব্যাপার থেকে যাচ্ছে। তো এই ধরনের এরর গুলাকে আমরা বলবো হচ্ছে কম্পেনসেটিং এররস। তো মোটামুটি আমরা যে এই ধরনের এররের বিভিন্ন কাইন্ড গুলা দেখলাম বা ডিভাইডেশন গুলা দেখলাম, মিস্টেক, অ্যাক্সিডেন্টাল এরর, কিউমুলেটিভ এরর, কম্পেনসেটিং এরর, তো আমাদের কিন্তু মোটামুটি একটা আইডিয়া হলো যে কি ধরনের এরর আসলে এখানে হওয়া পসিবল। আচ্ছা, নেক্সট হচ্ছে কি সিগনিফিকেন্ট ডিজিটস। এটা কি? in a number the digit which carry real information as to the size of number apart from the exponential portion are called significant digit or significant figure. এটা হচ্ছে গিয়ে কোনো একটা নাম্বার বা ডিজিট যেখানে হচ্ছে গিয়ে একটা রিয়েল ইনফরমেশন থাকে বা সাইজ অফ নাম্বার থাকে, যেটা হচ্ছে গিয়ে একটা এক্সপোনেনশিয়াল পোর্শন থেকে আমি পেতে পারি, সেটাকে বলতে পারি সিগনিফিকেন্ট ডিজিটস অর ফিগার্স। লাইক দ্য নাম্বার 3.1416 contained 5 significant digits. The number 0.00042 has only 2 significant digits. Since the zeros serve only to fix the position of the decimal point. তার মানে সিগনিফিকেন্ট ডিজিট বলতে আমরা বুঝছি অ্যাকচুয়ালি যে যেই ডিজিট গুলো আসলে আমার ভ্যালু ক্যারি করে। ইট ডাজন্ট মিনস জিরো, ইট ডাজন্ট মিনস জিরো আসলে একটা দশমিক ভ্যালুতে জিরো আসলে কি অবদান বা সিগনিফিকেন্স ক্যারি করে, সেটা হচ্ছে গিয়ে এই দশমিককে ফিল আপ করার জন্য আমার এক্সট্রা যতগুলা ডিজিট লাগবে সেখানে আমি তার পরিবর্তে জিরো বসিয়ে দিয়ে আমি কি করতে পারি, এটাকে এটা সিগনিফিকেন্স বা এই ডিজিটটা সম্পর্কে বলতে পারি।
To determine the number of significant digit in a number, the following points are to be noted. কিছু পয়েন্ট আমার এখানে কি করতে হবে, নোট করতে হবে। All non-zero digit are significant. এই যে অলরেডি কিন্তু আমি বলে ফেলেছি যে নন জিরো যত নাম্বার গুলো আছে সেগুলাই কিন্তু আমার সিগনিফিকেন্ট বা একটা ভ্যালু ক্যারি করে। All zeros occurring between non-zero digits are significant. নন জিরো যে ডিজিট গুলো আছে সেইগুলোর মাঝামাঝি যদি কোনো জিরো ডিজিট থাকে দ্যাট মিনস এটা সিগনিফিকেন্স আছে। সাপোজ ধরো আমি বললাম 5,50,000 বা আমি বললাম ধরো 5,05,000 টাকা, তাহলে 5 লক্ষ আর 500-র মাঝখানে যে ডিজিট গুলো আছে সেটা কিন্তু একটা সিগনিফিকেন্ট ক্যারি করে, রাইট? আর আমি যদি বললাম 5,50,000, তার মানে ওই যে শেষে শূন্যটা বা শুরুতে শূন্য, এটা কিন্তু কোনো দশমিকের পরে এটা কিন্তু কোনো তেমন ভ্যালু ক্যারি করছে না। ট্রেইলিং জিরোস following a decimal point are significant. এই যে ডেসিমাল পয়েন্টের পরে যে ভ্যালুগুলো আছে সেটা কি করে, একটা সিগনিফিকেন্ট ক্যারি করে। zeros that serve to fix the decimal point are not significant. যেটা আসলে একটা ডেসিমাল পয়েন্ট ফিক্স করার জন্য যে জিরো গুলা দেওয়া হয় সেগুলো আসলে কোনো সিগনিফিকেন্ট নাই। Integer number with trailing zero must have written in significant notation and or with decimal point to specify the significant digits. For example, 4500 when written as 45 into 10 to the power 2 has two significant digits. মানে কোন একটা ডিজিটের এই যে আমি যে বললাম যে 5,50,000, তার মানে সেই জিরো গুলার মধ্যে একটা সিগনিফিকেন্স ক্যারি করে। তোর আমি বললাম 4,500, তাহলে আমি যদি লিখি 45 into 10 to the power 2 দ্যাট মিনস এই যে 10 to the power 2 এটা একটা সিগনিফিকেন্ট ডিজিট বিকজ এটার একটা ভ্যালু আছে, ঠিক আছে? সিমিলার ওয়েতে আমার কিন্তু আরো এখানে অনেকগুলো এক্সাম্পল আছে যেগুলো আসলে সিগনিফিকেন্ট ডিজিটস আছে বা পাওয়া যায়। Accuracy refer the number of significant digit in a value. Precision refers the number of decimal position in order to magnitude of the last digit in a value. The number has precision of 0.001 or 10 to the power -3. আচ্ছা, অ্যাকুরেসি একটা নাম্বারে সিগনিফিকেন্ট ডিজিট বা সিগনিফিকেন্ট ভ্যালু আছে এখানে, আবার প্রিসিশনের ক্ষেত্রে কি আছে, আমার একটা নাম্বারের ডেসিমাল পজিশনের জন্য আমার কি এটার একটা সিগনিফিকেন্ট ভ্যালু বা পাওয়া যায়, ঠিক আছে? এখানে দেখো একটা রেঞ্জের মধ্যে আছে যে accuracy of a measurement and of a computed result is indicated by the number of significant digit required to express it. ঠিক আছে, এটা কি, এটা হচ্ছে এমন একটা মেজারমেন্ট যেটা আসলে কি করে রেজাল্টটা ইন্ডিকেট করে নাম্বার অফ সিগনিফিকেন্ট ডিজিট। সেটা আসলে কি অ্যাবসলিউট এররটা হচ্ছে 0.01, এটার সাথে হচ্ছে কি হাফ গুণ, দ্যাট মিনস 0.0005 এর থেকে ছোট অথবা সমান। আচ্ছা, এখন আমরা দেখব এই এররের রিপ্রেজেন্টেশন গুলা কিভাবে হয়, এরর গুলা যে আসছে সেটা রিপ্রেজেন্টেশন গুলা কিভাবে হয়। একটা হচ্ছে ট্রু এরর। True error is the difference between an observed value and a true value. Already কিন্তু এটা আমরা আগে বলেছি। তো এখানে কি true error of summation of quantities can be determined. ধরো আমি তিনটা কোণ মেপে দেখলাম তিনটা কোণের মান আসছে 178.50 বা 178.50, আসলে তিনটার সামেশন ছিল 180, তার মানে এইখান থেকে আমি ওইটা বিয়োগ করে কি করতে পারবো, এটা এররটা বের করতে পারবো। It will be true error. Residual or apparent error কি, it is the difference between the observed value and the most probable value of a quantity. আমরা লাস্ট পেজে পড়ে এসেছি যে অবজার্ভ ভ্যালু, মোস্ট প্রবাবল ভ্যালু আছে এবং অবজার্ভ ভ্যালু আছে, এই দুটার মধ্যে যে ডিফারেন্সটা পার্থক্যটা পাবো সেটা হচ্ছে রেসিডুয়াল অর অ্যাপারেন্ট এরর। ওকে, নেক্সট হচ্ছে এভারেজ এরর। এভারেজ এররটা কি, যতগুলো এরর আছে সবগুলো এররের যোগফলকে যদি তার নাম্বার অফ এরর দিয়ে ভাগ করি আমি, তাহলে কি পাবো, আমি এভারেজ এরর পেয়ে যাব। এখানে আবার এক্সাম্পল দেখানো আছে, এখানেও দেখানো আছে। নেক্সট দেখবো প্রবাবল এরর। প্রবাবল এরর অফ এন অবজারভেশন ইজ দ্যাট value of an error which gives the absolute idea regarding the precision of the result. এটা হচ্ছে এমন একটা এরর যেটা হচ্ছে একটা অ্যাবসলিউট আইডিয়া দিবে ওই জিনিসটা সম্পর্কে বা ওইটা রেজাল্ট সম্পর্কে, তখন হচ্ছে কি আমরা যে এররটা পাবো সেটাকে আমরা বলবো প্রবাবল এরর।
এবং এটা আমরা কিভাবে পাবো? অবজারভেশন থেকে কম্পেয়ার করে আমরা কি পাবো? নোন ভ্যালুর সাথে কম্পেয়ার করে আমরা প্রবাবল এররটা কত বের করতে পারবো। এই এররটা কি করে? তিনটা ইম্পর্টেন্ট ল কে ফলো করে। একটা হচ্ছে লার্জ এরর অকার উইথ লেস ফ্রিকোয়েন্সি, দে আর ইমপ্রবাবল। মানে লার্জ এরর গুলা কি হয়? লিস ফ্রিকোয়েন্ট হয়, মানে তাদের ফ্রিকোয়েন্সি কম হয়। স্মল এরর আর মোর ফ্রিকোয়েন্ট দেন লার্জ ওয়ান। স্মল এরর গুলা, ছোট ছোট এরর গুলা আসলে লার্জার এরর থেকে অনেক বেশি ফ্রিকোয়েন্টলি পাওয়া যায়। দে আর মোর প্রবাবল, অনেক বেশি পাওয়ার সম্ভাবনা আছে। পজিটিভ এরর আর as frequent as probable as negative ones. পজিটিভ এরর গুলা এরকম ভাবে ফ্রিকোয়েন্টলি পাওয়া যাবে বা প্রবাবিলিটি থাকবে যেটা আসলে নেগেটিভ এররও যেরকম থাকে। সো এটা আসলে প্লাস মাইনাস দিয়ে আমরা বলতে পারি যে পজিটিভ প্রবাবল এরর অফ এ সিঙ্গেল অবজারভেশন অফ ইউনিট ওয়েট হচ্ছে গিয়ে 0.06745 রুট ওভার সামেশন অফ ই স্কয়ার বাই n মাইনাস 1। আচ্ছা, নেক্সট আমরা দেব হচ্ছে কনস্ট্যান্ট এরর। কনস্ট্যান্ট এররটা কি? এই এররটা আসলে ফিক্স থাকে। কিভাবে ফিক্স থাকে? ইন দিস এরর which has the same effect in all the observations carried under the same condition. যত অবজারভেশন আছে সেগুলোকে আমি যদি সেম কন্ডিশনে ক্যারি করি তখন যেই এররটা আমরা পাবো সেটাকে আমি বলবো কনস্ট্যান্ট এরর। ফর এক্সাম্পল, ইফ এ চেইন ইজ 1 centimeter too long, it will give a constant error of 1 centimeter in the measurement of each chain length. এটা কি করবে? একটা চেইন যদি 1 সেন্টিমিটার বড় হয় তাহলে এটা কি একটা কনস্ট্যান্ট এরর দিবে, 1 সেন্টিমিটারের এরর। ঠিক আছে? পারমিসিবল এরর কি? দিস ইজ ম্যাক্সিমাম অ্যালাউয়েবল লিমিটস that a measured quantity may vary from its true or most probable value. পারমিসিবল ভ্যালু হচ্ছে এটা এমন একটা এরর ম্যাক্সিমাম অ্যালাউয়েবল লিমিট পর্যন্ত যে এররটাকে আমরা অ্যাকসেপ্ট করব যে এটা একটা ট্রু এরর বা একটা ট্রু প্রবাবল ভ্যালু হতে পারে, ট্রু অর মোস্ট প্রবাবল ভ্যালু হতে পারে সেটা। It depends on the scale and purpose of the works and the type of instruments available. এটা আসলে কিসের উপর ডিপেন্ড করে? কি পারপাসে আমি কাজটা করছি এবং কি ধরনের ইনস্ট্রুমেন্ট অ্যাভেলেবল আছে। আচ্ছা, এখন আমরা একটা এক্সাম্পল যদি দেখি। A line was measured with a chain under the same condition of pull and as recorded as follows. এখানে এবি লেংথের তিনটা মেজারমেন্ট আছে যার তিনটা ওয়েট দেওয়া আছে। সো ডিটারমাইন অ্যারিথমেটিক মিন এট ইটস ওয়েট। এটার অ্যারিথমেটিক মিন করো এবং ওয়েট বের করো। আমরা ওয়েটের ফর্মুলা জানি, মোস্ট প্রবাবল ওয়েটের অ্যারিথমেটিক মিন জানি। অ্যারিথমেটিক মিন হচ্ছে কি? এই সবগুলা লেংথের ওয়েটের সাথে গুণ হবে, তারপর সামেশন ডিভাইডেড বাই সবগুলা ওয়েটের সামেশন। তাহলে আমরা এই যে অ্যারিথমেটিক মিন ফর্মুলা অনুযায়ী 20.2 ইন্টু 3 প্লাস 20.4 ইন্টু 2 প্লাস 20.6 ইন্টু 1 করলাম, ডিভাইড বাই 3 প্লাস 2 প্লাস 1। তাহলে আমি এটার থেকে কি পাবো? অ্যারিথমেটিক মিন পেয়ে যাবো। তার মানে টোটাল নাম্বার অফ অবজারভেশন আমার কত? 3 2 1 মানে 6। ওয়েট অফ অ্যারিথমেটিক্যাল মিন কত? তাহলে 6। আচ্ছা, সিমিলার ওয়েতে আমরা যদি 10টা লেংথের মেজারমেন্ট বা অবজার্ভ ভ্যালু দিয়ে থাকি বা জেনে থাকি, ক্যালকুলেট দ্য মোস্ট প্রবাবল লেংথ, প্রবাবল এরর, এভারেজ এরর এন্ড মিন স্কয়ার এরর অফ অবজারভেশন। অনেকগুলো এরর এখানে বের করতে হচ্ছে। নাম্বার অফ অবজারভেশন হচ্ছে এইগুলা, লেংথ হচ্ছে এগুলা, রেসিডুয়াল এরর হচ্ছে এগুলা, আর ই স্কয়ার হচ্ছে এইগুলা। আমরা ই স্কয়ারটা বের করে ফেললাম। আমরা এখানে একটা ফর্মুলা জানি যে প্রবাবল এরর অফ সিঙ্গেল অবজারভেশন অফ ইউনিট ওয়েট হচ্ছে 0.6745 root over summation of e square by n minus 1। আর মোস্ট প্রবাবল লেংথ হচ্ছে কত? আমার টোটাল যেটা আছে ডিভাইডেড বাই 10টা অবজারভেশন নাম্বার দিয়ে, তাহলে আমি একটার প্রবাবল লেংথ কত সেটা পেয়ে যাব। এবারে এররটা তাহলে কি হবে? সামেশন অফ ই বাই এন, এটাও প্লাস মাইনাস হতে পারে। স্ট্যান্ডার্ড অর মিন স্কয়ার এররটা হয় কি? এটা হচ্ছে সামেশন অফ ই স্কয়ার বাই রুট ওভার এন মাইনাস রুট ওভার সামেশন অফ ই স্কয়ার বাই এন মাইনাস 1। আমরা কিন্তু অলরেডি সামেশন অফ ই স্কয়ার এর মান জানি। এই যে এই সবগুলা ই স্কয়ার কে যোগ করলে আমরা সামেশন অফ ই স্কয়ার এর মান বের করতে পারবো। সবগুলা লেংথ কে যোগ করলে টোটাল লেংথ পাবো। রেসিডুয়াল এরর গুলো যোগ করলে আমি সামেশন অফ ই পাবো। এখন আমি জাস্ট এই মানগুলো এখানে বসিয়ে দিলে আমি কি পাবো? এটার রেজাল্টটা পেয়ে যাবো। আচ্ছা, তাহলে মোটামুটি এই হচ্ছে কি আমাদের বিভিন্ন ধরনের এরর।
এখানে কিছু কোয়েশ্চেনস আছে যে ডিফাইন, কিছু ডেফিনিশনস আছে, তারপরে কিছু ডিফারেন্স আছে, আর সোর্স অফ এররের উপর একটা কোয়েশ্চেন আছে। তো এখানে বেসিক্যালি আমরা কিছু প্রবলেম দেখবো। প্রবলেম বলতে যে দুইটা এক্সাম্পল প্রবলেম, আর হচ্ছে গিয়ে এখানে ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে আমাদের ডেফিনেশন গুলা, প্লাস হচ্ছে গিয়ে কোন কোন ধরনের এররকে কি এরর বলা হচ্ছে, বা কোনটা কোথায় হচ্ছে, কোন ক্লাসিফিকেশনে পড়ছে, এইগুলো আসলে বেসিক্যালি এখানে খুবই ইম্পর্টেন্ট। কারো কোনো কনফিউশন থাকলে এখন বলতে পারো। ঠিক আছে। আচ্ছা, এখানে আমরা একটু খেয়াল করে দেখতে পারবো, এইখানে কিন্তু কিছু আমাদের অবজেক্টিভস দেওয়া আছে। ঠিক আছে, এখানে কিছু অবজেক্টিভস দেওয়া আছে। আবার এখানে দেখো কিছু অ্যাঙ্গেল দিয়ে বলা আছে যে এটার এরর গুলা বের করো, বিভিন্ন ধরনের এরর আছে সেগুলা বের করো। তোমরা এগুলো একটু ট্রাই করে দেখতে পারো যে এগুলা আসলে এরর গুলা পাওয়া যায় কিনা। যেহেতু আমাদের এমসিকিউ একটা পার্ট আছে, সো এমসিকিউ গুলা একটু প্র্যাকটিস করা আমার মনে হয় সবার জন্যই খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে। আচ্ছা, কারো কোনো কনফিউশন থাকলে শেয়ার করতে পারো।